students, welcome to my online English class. At present, uh, it has become essential to follow the online class because there is no possibility to open new school or college now because the condition of Bangladesh is being deteriorated day by day. If you do not follow the online class, you will be totally detached from your study sector. অর্থাৎ বর্তমানে বাংলাদেশের যে অবস্থা, তোমরা যদি অনলাইন ক্লাস না করো তোমরা শিক্ষা থেকে অনেক দূরে চলে যাবে, কারণ স্কুল কলেজ খোলার আপাতত কোনো সুযোগ নাই আমাদের দেশে। দিন দিন আমাদের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। সেজন্য আমি সবাইকে বলি, যতটুকু সম্ভব তোমরা চেষ্টা করবে অনলাইন ক্লাসগুলো করতে, এতে করে আশা করি তোমরা বেনিফিটেড হবে। তো আজকে আমি 6 এবং 7-এর জন্য ছোট্ট একটা টপিক পড়াবো তোমাদেরকে, যেটা নাকি খুবই ইম্পর্ট্যান্ট এবং এটা লাগে। টপিকটার নাম হচ্ছে ভয়েস চেঞ্জ। এটা অবশ্যই পরীক্ষায় আসবে এবং পরীক্ষায় ছাড়াও বিভিন্ন কাজে আমরা যখন রিটেন ইংলিশ লিখি, কোনো ট্রান্সলেশন করি, কোনো শূন্যস্থান করি, সেক্ষেত্রে ভয়েসটা ইট ইজ ভেরি এসেনশিয়াল ফর ইউ। সো লেট আস ডিসকাস আওয়ার সাবজেক্ট ম্যাটার। প্রথমে ভয়েসটা পরীক্ষায় কোনো সংজ্ঞা আসে না, প্রকারও আসে না, এটা চেঞ্জ আসে আমাদের 6-7-এ 6 থেকে 10 পর্যন্ত ভয়েসটা আসে আমাদের ভয়েস চেঞ্জ। ভয়েস তোমরা নিশ্চয়ই জানো, ক্লাস 6 এবং 7-এর শিক্ষার্থীরা, ভয়েস দু প্রকার, অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েস। তো আজকে আমি অ্যাক্টিভ থেকে পরীক্ষায় একটা বাক্য দেওয়া থাকে অ্যাক্টিভ ভয়েস, ব্র্যাকেটে দেওয়া থাকে প্যাসিভ ভয়েস, অর্থাৎ চেঞ্জিংয়ের মধ্যে এটা একটা টপিকস। তো একটা ভয়েস দেওয়া থাকে অ্যাক্টিভ, এটাকে প্যাসিভ করতে হয়, অনেক সময় প্যাসিভ দেওয়া থাকে অ্যাক্টিভ করতে হয়। তো আজকে আমরা সোজাভাবেই করবো অ্যাক্টিভ থেকে কিভাবে প্যাসিভ ভয়েস করে। হ্যাঁ, তো এক্ষেত্রে কি কি লাগে প্রথমে আমি বলবো, ভয়েস করার ক্ষেত্রে কোন জিনিসগুলো জানার দরকার। 1 নম্বরে জানতে হবে তোমাকে সাবজেক্ট কোনটা, অবজেক্ট কোনটা। দ্বিতীয়ত জানতে হবে ভার্বের বি3 ফর্মগুলো, যে পাস্ট ফর্মগুলো। ভয়েসের ক্ষেত্রে অবশ্যই তোমরা জানো যে প্রত্যেকটা ভার্বকেই পাস্ট পার্টিসিপল করতে হয়, সেক্ষেত্রে অবশ্যই ভার্ব 3 বিষয়টা জানতে হবে। আরেকটা জানতে হবে সাহায্যকারী ক্রিয়া, যেটাকে আমরা হেল্পিং ভার্ব বলি, অক্সিলারি ভার্ব বলি। প্রত্যেকটা ভয়েসের ক্ষেত্রেই সাহায্যকারী ক্রিয়া লাগে। তো চলো আমরা একটা উদাহরণ দেই পরীক্ষায় কিভাবে আসে। যেমন পরীক্ষা দেওয়া থাকলো, হি হ্যাজ ডান দ্য ওয়ার্ক। এই যে একটা নর্মাল বাক্য। এর আগে একটু বলে নিই, আমাদের ভয়েসগুলা সাধারণত 3টা সেন্টেন্সে হয়। তোমরা জানো যে দেয়ার আর 5 কাইন্ডস অফ সেন্টেন্স, আর 5 ধরনের বাক্য আছে: অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপারেটিভ এবং এক্সক্লেমেটরি। সেক্ষেত্রে অপারেটিভ এবং এক্সক্লেমেটরি বাক্যের সেন্টেন্সের ভয়েস আমরা সাধারণত করি না, বাকি অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ এবং ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস আমরা করি। তো পরীক্ষায় বেশিরভাগই অ্যাসার্টিভ সেন্টেন্সের ভয়েসগুলো আসে, মাঝে মাঝে 9-10-এর ক্ষেত্রে ইন্টারোগেটিভ আসে, আবার কখনো কখনো ইম্পারেটিভ আসে। তো আজকে আমি মূলত অ্যাসার্টিভ সেন্টেন্সের ভয়েসগুলো আমি শিখাবো সহজে, যে প্রিলিমিনারি স্টেজের যে ভয়েসগুলো, প্রাথমিক স্তরগুলো। যেমন আমি লিখেছি, দেখো, হি হ্যাজ ডান দ্য ওয়ার্ক। এখানে বলো তো সাবজেক্ট কোনটা, হি। বলো তো অবজেক্ট কোনটা, দি ওয়ার্ক। বলো তো হ্যাজটা কি, সাহায্যকারী ক্রিয়া। বলো তো এখানে মেইন ভার্ব কি, ডান। আমরা প্রত্যেকটা শব্দকে আমি আন্ডারলাইন করেছি এখানে। তো আমরা প্রথমে ভয়েসের স্ট্রাকচারটা লিখবো। প্রথমে আমরা লিখবো অবজেক্ট, অবজেক্টকে সাবজেক্ট করতে হবে। তারপরে লিখবো অক্সিলারি ভার্ব, তারপরে লিখবো মেইন ভার্বের V3, তারপরে লিখবো এক্সটেনশন, তারপরে লিখবো সূত্রের বাই, তারপরে সাবজেক্ট। এই স্ট্রাকচারটা ফলো করে আমি এই ভয়েসটা করব। তো স্ট্রাকচারটা তো লেখা থাকবে না তোমাদের, ইট উইল বি পুট ইন ইউর মাইন্ড। তোমার মনে বা মাথায়, ব্রেনে এটা থাকবে যে ভয়েস করার সময় যে আমরা স্ট্রাকচারটা লিখি, এটা মনে থাকতে হবে। তাহলে আমি প্রথমে অবজেক্ট লিখব, দি ওয়ার্ক। যেমন দি ওয়ার্ক
অবজেক্টকে সাবজেক্ট করতে হয়। নিয়ম হলো সাবজেক্টকে অবজেক্ট করতে হয় এবং অবজেক্টকে সাবজেক্ট করতে হয়। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ দি ওয়ার্ক হচ্ছে অবজেক্ট না, এখন দি ওয়ার্ককে আমরা সাবজেক্ট করব। হ্যাঁ, দি ওয়ার্ক অবজেক্ট এটা সাবজেক্ট একই, দেয়ার ইজ নো চেঞ্জ হিয়ার, কোনো পরিবর্তন নাই। তো আমি প্রথমে লিখি অবজেক্টটাকে সাবজেক্ট দি ওয়ার্ক। নেক্সট স্ট্রাকচারে দেওয়া আছে অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্ব কিন্তু অবশ্যই দিতে হবে। বাক্যের মধ্যে অক্সিলারি ভার্বের একটা গ্রুপ থাকে, যেমন হ্যাভেস গ্রুপ থাকে, অ্যামেজার গ্রুপ থাকে, শ্যাল উইল গ্রুপ থাকে, মডাল ভার্বের গ্রুপ থাকে। তো এই গ্রুপটার নাম হচ্ছে হ্যাভেস গ্রুপ। কি বলতো শিক্ষার্থীরা? হ্যাভেস গ্রুপ। তো হ্যাভেস গ্রুপ যখন থাকবে তখন প্রেসিভ করার সময় তোমরা দেখবা হ্যাভ বিন অথবা হ্যাজ বিন। এখন প্রশ্ন হচ্ছে হ্যাভ বিন হবে না হ্যাজ বিন হবে? ইট উইল ডিপেন্ড অন দ্য অবজেক্ট। অবজেক্টের উপর ডিপেন্ড করবে। অবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে হ্যাজ বিন হবে, অবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে হ্যাভ বিন হবে, এটা মনে রাখতে হবে। তো দেখো এখানে এই গ্রুপটার নাম হচ্ছে হ্যাভেস, হ্যাভ অথবা হ্যাজ। এখানে উত্তরটা হবে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন। এখন প্রশ্ন হচ্ছে হ্যাভ বিন হবে না হ্যাজ বিন হবে? এটা বলবে অবজেক্ট। দি ওয়ার্ক অবশ্যই এটা অ্যাবসলিউটলি সিঙ্গুলার ফর্ম, তো সেক্ষেত্রে সিঙ্গুলারের সাথে হ্যাজ বিন হয়। তাহলে আমরা লিখে নিই দ্য ওয়ার্ক হ্যাজ বিন, দি ওয়ার্ক হ্যাজ বিন। তারপরে লিখবো মেইন ভার্বের বি থ্রি। মেইন ভার্বটা অনেক সময় বি থ্রি করাও থাকতে পারে, বি টুও থাকতে পারে, বি ওয়ানও থাকতে পারে, যে ফর্মে থাক না কেন ইট ডাজ নট ম্যাটার, আমরা বি থ্রি অবশ্যই করবো। যেমন এটা বি থ্রি করাই আছে, ডান, তোমার আর কিছু করার দরকার নেই। এবার এক্সটেনশন মানে কি? অর্থাৎ অবজেক্টের পরে যদি তেমন কোনো অংশ থাকে, কোনো শব্দ থাকে, সেটাকে আমরা এক্সটেনশন বলি, অর্থাৎ অতিরিক্ত অংশ, অ্যাডিশনাল পার্ট যেটা। তো এখানে দেয়ার ইজ নো অ্যাডিশনাল পার্ট, কারণ ভার্বের পরে অবজেক্ট দি ওয়ার্ক চলে আসছে এখানে। আরও যদি কিছু থাকতো অবজেক্টের পরে সেটাকে আমরা অ্যাডিশনাল পার্ট বলতাম বা এক্সটেনশন বলতাম। তো এখানে কোনো এক্সটেনশন নেই, তাহলে আমরা লিখলাম বি ভার্বের মেইন ভার্বের বি থ্রি, এক্সটেনশন নাই। এবার সূত্রের বাইটা হ্যাঁ কম্পালসরি, বাইটা অবশ্যই দিতে হবে। তারপরে আমরা লিখবো সাবজেক্ট, মানে সাবজেক্টটাকে অবজেক্ট করতে হবে। হি এর অবজেক্ট হচ্ছে হিম। এবার তোমরা প্রশ্ন করতে পারো স্যার হি এর অবজেক্ট হিম কিভাবে, বাট হাউ উই নো, কিভাবে আমরা জানবো? হ্যাঁ, এগুলা আমি একটু মুখে বলি, লিখতে গেলে ইট উইল টেক টাইম, সময় লাগবে, বিকজ আওয়ার টাইম ইজ লিমিটেড। যেমন আই এর অবজেক্ট মি অবজেক্ট, মি এর সাবজেক্ট হচ্ছে আই, হি হচ্ছে সাবজেক্ট, হিম হচ্ছে অবজেক্ট, আবার হিম অবজেক্ট, হি সাবজেক্ট। যেমন উই সাবজেক্ট, আস অবজেক্ট, উই সাবজেক্ট, দে সাবজেক্ট, দেম অবজেক্ট, আবার দেম অবজেক্ট, দে সাবজেক্ট। ঠিক আছে, লাইক দিস ওয়ে। কিন্তু নামের কোনো পরিবর্তন, যেমন করিম সাবজেক্ট, করিমের অবজেক্টও করিমই হবে। আবার করিম যদি অবজেক্টে থাকে, সাবজেক্টে আমরা করিমই লিখবো। হ্যাঁ, হয়ে গেল আমরা কোনটা সাবজেক্ট কোনটা অবজেক্ট আমরা লিখে ফেললাম। তো এই যে আমি দেখো এই স্ট্রাকচার অনুযায়ী ভয়েসটা করে ফেলেছি এখানে। তাহলে আমার কয়টা জিনিস তোমাদেরকে মেমোরিতে রাখতে হবে? সাহায্যকারী ক্রিয়া সম্পর্কে ধারণা রাখতে হবে, একটা মেইন ভার্বটাকে কীভাবে বি3 করতে হবে, কারণ তাহলে তোমাকে ভয়েস করার জন্য অবশ্যই অনেক ভার্ব তোমার মাথায় থাকতে হবে, যে প্রত্যেকটা ভার্বকে যাতে আমি বি3 করতে পারি। আর সাবজেক্ট অবজেক্ট সম্পর্কে আমি ধারণা দিলাম। অক্সিলারি ভার্ব কোনগুলা, যেমন অ্যামিজার গ্রুপ, হ্যাভেস গ্রুপ, শ্যালোয়েল গ্রুপ, মোডাল গ্রুপ, এগুলো মাথায় রাখতে হবে। হ্যাঁ, বাকিটা স্ট্রাকচার অনুযায়ী হয়ে গেল। তাহলে আরেকটা ভয়েস করা যাক। আরেকটা ভয়েস আমি তোমাদেরকে খুব সহজে শেখাচ্ছি। যেমন মনে করো আমি হ্যাভেস গ্রুপ দেয়া কিছুক্ষণ আগে দিয়েছি, এবার লিখব উই ক্যান হেল্প দ্য পুয়ার। উই ক্যান হেল্প দ্য পুয়ার। দেখা গেলে সাবজেক্ট উই, ক্যান হচ্ছে মডাল ভার্ব, হেল্প হচ্ছে মেইন ভার্ব, দি পুয়ার হচ্ছে অবজেক্ট। এখানে কিন্তু এডিশনাল পার্ট নাই, হ্যাঁ, কারণ অবজেক্টের পরে দেয়ার ইজ নো এক্সটেনশন হিয়ার। তো আমি আগের মতো স্ট্রাকচারটা, পরীক্ষাতে স্ট্রাকচারটা লিখে থাকবে না, স্যারের এই স্ট্রাকচারটা তোমরা মেমোরিতে থাকবে, যাতে মনে আমি স্ট্রাকচার অনুযায়ী উত্তরটা লিখতে পারি।
প্রথমে আমি অবজেক্টটা লিখবো, এটা অবজেক্টটা ইন্ডিকেশন দিলাম, এটা হচ্ছে সাবজেক্ট, এটা মডাল ভার্ব, এটা হচ্ছে মেইন ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব আমরা বলি। হ্যাঁ, তা আমি আগে বলেছি সাবজেক্টকে অবজেক্ট করতে হবে, অবজেক্ট কোনটা বলো তো? দি পুয়ার। এবার প্রশ্ন করতে পারো, স্যার অবজেক্ট আর সাবজেক্ট কি, এটা সম্পর্কে একটু জানা দরকার, যেহেতু তোমরা ক্লাস 6-এ পড়ো। এখন সাবজেক্ট অবজেক্ট সম্পর্কে তোমরা হয়তো ধারণা এখনো পাও নাই। হ্যাঁ, যেহেতু এটা প্রাইমারি স্টেজে বলা যায়। তো সাবজেক্ট এবং অবজেক্ট সম্পর্কে একটু ফাঁক দিয়ে বলি, নতুবা তোমরা এটা নিয়ে একটা পরবর্তীতে বিভ্রান্ত সৃষ্টি করতে হতে পারে। ওই যেমন এখানে আমরা অনেকে ভাবে বাক্যের প্রথমে যেটা থাকে এটা নাকি সাবজেক্ট। না না না, এখানে সাবজেক্ট বলতে আমরা তোমার বাক্যের প্রথমে যেটা না, অর্থাৎ আমি সংক্ষেপে বলি জানার জন্য, জীবনে ভুলবে না, ভার্বের বাম দিকে যতটুকু থাকে সবই সাবজেক্ট। বাট সাবজেক্ট ডাজ নট মিন অনলি ওয়ান ওয়ার্ড। সাবজেক্ট বলতে শুধু একটা শব্দকেই বোঝাবে না। হ্যাঁ, ইট মে ডিনোট এ লট অফ ওয়ার্ডস অ্যাট এ টাইম। একসাথে অনেকগুলো শব্দকে আমরা সাবজেক্ট হিসেবে গণ্য করতে পারি। তো আমাকে ভাবতে হবে যে ভার্বের বাম দিকে যা আছে সবই সাবজেক্ট। ভার্ব বলতে অক্সিলারি ভার্ব হতে পারে, মডাল ভার্ব হতে পারে, মেইন ভার্ব হতে পারে। যেমন এখানে ভার্ব আমি লিখেছি মডাল ভার্ব ক্যান, সুতরাং ক্যানের বাম দিকে কি আছে? ক্যানের প্রথমে কি আছে? উই, সুতরাং উই সাবজেক্ট। এবার আসো অবজেক্টের এরিয়াটা। অবজেক্টের এরিয়াটা কতটুকু হতে পারে বড়? সাধারণত যেহেতু তোমরা ক্লাস 6-7-এর ছাত্রছাত্রী, মেইন ভার্বের পরেরটুকু অর্থাৎ মেইন ভার্বের পর থেকে শুরু করে প্রিপোজিশনের আগ পর্যন্ত আমরা অবজেক্ট হিসেবে এটাকে আমরা গণ্য করব। আমি আবার কথাটা রিপিট করি, মেইন ভার্ব থেকে শুরু করে প্রিপোজিশনের আগ পর্যন্ত যে শব্দগুলো থাকে টোটালগুলোকে আমরা অবজেক্ট বলবো। যেমন এখানে দেখো মেইন ভার্ব হচ্ছে হেল্প, মেইন ভার্বের পরে দি পুয়ার, এখানে কোনো প্রিপোজিশন নাই, সুতরাং এখানে অবজেক্ট দা পুয়ার। এবার আমি এই পূর্বের স্ট্রাকচার অনুযায়ী আমি এই অবজেক্টটা ভয়েসটা করবো তোমাদের সামনে। প্রথমে অবজেক্ট দেবো দি পুয়ার, কারণ দি পুয়ার অবজেক্ট আর সাবজেক্ট একই। আমি দ্বিতীয়ত লিখেছিলাম অক্সিলারি ভার্ব বা মডাল ভার্ব ক্যান, এটা মডাল ভার্ব। আর তোমরা জানো মডাল ভার্বের সাথে বি যোগ হবে। কেমন? যেমন ক্যান থাকলে বি, মে থাকলে বি, ক্যান বি, মে বি, শুড বি, উড বি, অট টু বি, হ্যাজ টু বি, এগুলা। তাহলে আমি ক্যান বি লিখেছি। এবার ভার্বের ভিতরে অবশ্যই করতে হবে হেল্প, এখানে অতিরিক্ত বা এক্সটেনশন নাই, এখানে সূত্রের বাই। আর উইয়ের অবজেক্ট আমি আগে বলে দিয়েছি, উইয়ের অবজেক্ট আছে। তো খুব সহজে আমরা ভয়েস করে ফেললাম। আগামী ক্লাসে আমি আরো কিছু জটিল কিছু ভয়েস করাবো। আশা করি তোমরা শিক্ষার্থীরা আমার পাশে থাকবে এবং অবশ্যই তোমরা ভয়েসটা শিখতে পারবে। থ্যাংক ইউ ভেরি মাচ অ্যান্ড স্টে হোম, স্টে সেফ।